চলো, ভয়েস শোনা যাচ্ছে? একবার আমাকে একটু কনফার্ম করো। একবার একটু কনফার্ম করো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? কেউ পাচ্ছ না? হ্যালো, শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? এবার দেখো তো। ভয়েস ক্লিয়ার? ওকে, চলো তাহলে আজকে আমরা শুরু করব। সরি, দেখো, শতকরা বা পার্সেন্টেজের এটা লেসন নাম্বার, টোটাল লেসন নাম্বার 19 নাম্বার ভিডিও, আর শতকরার 3 নাম্বার। ঠিক আছে, আগের দুটো সেটে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। শতকরা আরো কিছুদিন ক্লাস করতে হবে, কারণ শতকরা অনেক রকম প্রশ্ন আছে, সেগুলোকে কিভাবে ডিল করব শর্টকাটে সেগুলো শিখতে হবে তোমাদের। সরি, চলো তাহলে শুরু করি। 51 নম্বর প্রশ্ন, আগের 50টা প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম, থিঙ্ক করা হয়ে গেছিল। হ্যাঁ, সবগুলোই হয়ে গেছিল, সবগুলোই তোমাদের 50টা হয়ে গেছিল। চলো তাহলে 51 নম্বর প্রশ্ন থেকে আজকে শুরু করছি। খুব ভালো ভালো প্রশ্ন আছে আজকে। হ্যাঁ, আজকে 25টা অঙ্ক করাবো, চেষ্টা করব 25টার বেশি তো আমি কোশ্চেন নিয়ে নি, 75 পর্যন্ত কোশ্চেন নিয়েছি। ঠিক আছে, তো দেখি কতটা করা যায়, 25টা হয় কি হয় না। তো চলো তাহলে শুরু করি। বলেছে চালের বাজার দর 30% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চালের ব্যবহার 10% কমিয়ে দিলেন। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? অনুপাত চেয়েছে। আগের দিন আমি এই টাইপের কোশ্চেন বুঝিয়েছি, তাও আমি একবার নতুন করে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো, বলেছে চালের বাজার দর 30% বৃদ্ধি পেয়েছে, মানে চালের দাম 30% বেড়েছে। তাহলে আমি যদি বলি খরচের কথা যদি ভাবা যায়, খরচ ধরলাম 100 ইউনিট নিয়ে আমরা বাজারে গেছি, বা আমাদের কাছে 100 টাকা আছে, তো 100 টাকা সেন্সে বলি না, 100 ইউনিট আছে, বা 100 ইউনিটটা টাকার ফরমেশনে তুমি ভাবছো। যদি দাম বেড়ে যায়, কিসের? চালের দাম 100 ইউনিট টাকা, যে পরিমাণই হোক না কেন, 5 কেজির হোক 10 কেজির হোক, ওটা ভাবছি না। ধরলাম 10 কেজি চালের দাম 100 টাকা, ভাবতেই পারি 10 কেজি চালের দাম হতে পারে। যেহেতু কোনো কিছু লেখা নেই, কত কেজি বা কিছু উল্লেখ নেই, আমি ধরে নিলাম যে পরিমাণ জিনিস কিনতে আমার 100 টাকা খরচ হয়, যেহেতু 30% বেড়ে গেছে, কি বেড়েছে? দাম বেড়েছে বা মূল্য বেড়েছে, তাই তো? মূল্য বেড়ে গেছে, কত? 30% বৃদ্ধি পেয়েছে। এই যে বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 ইউনিটের জিনিস এখন যে জিনিসে কিনতে যাই, যেটাতে আমার 100 ইউনিট খরচ হতো, সেটা এখন 30% বাড়ার জন্য 130 ইউনিট খরচ হয়ে যাবে, তাই না? 130 ইউনিট লাগবে বা 130 টাকা লাগবে। ঠিক আছে, ইউনিট বারবার বলছি কেন? কঠিন প্রশ্ন গিয়ে সহজ হয়ে যাবে তোমাদের কাছে, ওই জন্য বারবার ইউনিট কথাটা উল্লেখ করছি। এবার কি বলেছে? বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, তার জন্যই পরিবারের ব্যবহারটা কি 10% কমিয়ে দিয়েছে। যে দাম বেড়ে গেছে, তাহলে তো এবার 10% কমিয়ে দিই। কারণ তাহলে দেখো ব্যবহার কি করলো, ব্যবহার করলো হচ্ছে 10% কমিয়ে দিল। 10% কার? না 130-এর। তাহলে 130-এ 10% কত হবে? তুমি বুঝতেই পারছো, এই পুরোটা যদি 100% হয়, তাহলে 10% কত হবে? প্রথম দুটো সংখ্যা 13। তাহলে এখান থেকে যদি 13 মাইনাস করো 130 থেকে, তাহলে কত দাঁড়ায়? না, দাঁড়াচ্ছে হচ্ছে 113 বাদ দিলে কত থাকবে? 17। 117 ইউনিট থাকলো পরে, তাই না? এবার বলেছে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত? তাহলে দেখো, এইটা ছিল পূর্বের খরচ,
পূর্বের খরচ এই 100 ইউনিটটা, আর এটা এখন নতুন খরচ, তাই তো? এটা তো খরচই না। ফাইনালি মূল্য ব্যবহার কেটে এবার আমার খরচের দিকে যাবে। মানে যদি আমার প্রশ্ন এরকমও করতে পারতো যে খরচের কি পরিবর্তন হয়েছে, খরচের কি পরিবর্তন হচ্ছে সেটাও করতে পারতো তোমাদের কাছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? যেহেতু প্রথমে নতুন খরচ দিয়েছে এবং পরে পূর্বের খরচ দিয়েছে, তাহলে নতুন রেশিও অনুপাত কত? পূর্ব। তো সেই সেন্সে নতুনের কত এসছে? 117 ইউনিট হয়েছে। এবং পূর্বের কত ছিল? 100 ইউনিট ছিল। কাটা তো যাচ্ছে না, এটাই অ্যান্সার। আর রেশিও এর তো ছোট হবে কি? হ্যাঁ, 9 দিয়ে না, কোন দিয়ে কাটছে না, তাহলে এটাই অ্যান্সার। এবার তোমরা বলতে পারো যে এত বড় অঙ্কটাকে এইভাবে করব, অন্যভাবে হয় না? হ্যাঁ, অন্যভাবেও হবে। আমি তোমাদের বলেছিলাম খরচ সমান সমান মূল্য গুণ ব্যবহার বলেছিলাম। তো এইভাবেও আমরা করতে পারবো। কি রকম? যে মূল্য কত? 30% বেড়েছে। 30% যদি বেড়ে থাকে তাহলে আগে যদি 100 থাকে এখন হয়েছে 130। ঠিক আছে? আর ব্যবহার 10% কমেছে, তাহলে আগে যদি 100 হয় তাহলে এখন 10 কমে 90। তুমি স্যার 130 হবে, ওটা 113 লিখলেন। আচ্ছা আচ্ছা, 130 হবে না? হ্যাঁ, তো 130 যদি এইভাবে হয়, যেহেতু 30% বেড়েছে, এগুলো আগের ব্যবহার, আগে, এটা পরে। তুমি এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 100 তার মানে কি? যদি এটাকে ছোট করা হয়, এটাকে ছোট করে দিলাম, আর তো এটাও ছোট করে দিলাম। চলো 10 আর 10 গুণ করলে 100 ছিল, আর পরে হচ্ছে 13 আর 9 গুণ করো, কত আসবে? 117। তাহলে আগে নতুন, তাহলে এখানেও দেখো 117 ইস্টু 100 দাঁড়িয়ে গেল, এটাও হয়ে যাচ্ছে। তাহলে দেখো দু রকম ভাবে করিয়ে দিলাম। ঠিক আছে, দু রকম ভাবে করিয়ে দিলাম। আরো একভাবে করিয়ে দিই, a প্লাস বি প্লাস এবি বাই 100। সেই সেন্সে ফাইনাল কারেকশন কি আসছে? যেহেতু দুটোর গুণফলে একটা আসছে না, তাহলে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাহলে তুমি এইভাবেও করতে পারো অঙ্কটাকে, যে 30% বৃদ্ধি পেয়েছে মানে প্লাস, তাহলে এর ভ্যালু তুমি লিখে দাও প্লাস 30। আর 10% কমিয়ে দিয়েছে মানে মাইনাস, বি এর ভ্যালু তুমি লিখতে পারো মাইনাস 10, তোমার যেটা ইচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি এই ফর্মুলাতে ফেলো, প্লাস 30 মাইনাস 10, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 30 ইন্টু 10 বাই 100, শূন্য শূন্য কাটলো। ঠিক আছে, তাহলে 30 আর এখানে মাইনাস 10, তাহলে কত আসবে? 30 আর এখানে মাইনাস 13, তাহলে আসবে 17। তাহলে ফাইনালি 17% প্লাস আছে মানে বেড়েছে। তাহলে নতুনে কি হবে? তাহলে বোঝাই যাচ্ছে। নতুনে আমি এখানে লিখে দিচ্ছি, নতুনে তাহলে কি হবে? নতুনে নিউ, ওল্ড। তাহলে দেখো নিউ তাহলে কি 17% বৃদ্ধি পেয়েছে, তাহলে ওল্ডে যদি 100 হয় তাহলে নতুন হবে 117। তো যেভাবে ইচ্ছা তুমি সেইভাবে অঙ্কটা করতে পারো। আমি একটু পুরো কনসেপ্টে তোমাদের ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আরো মানে একটু সব প্র্যাকটিস করতে করতে যদি তুমি বলো যে না স্যার এখনো মাথায় ঢুকছে না, তুমি তিনটের মধ্যে একটা তো ঢুকবে। এই যে একটা কেন গুণ করলাম? মূল্য আর ব্যবহার গুণ করলাম, তাহলে এই 10 আর এই 10 গুণ করে আমার এই দিকে নিয়ে এসেছি আগে। ঠিক আছে, এই দিকে নিয়ে এসেছি, এগুলো গুণ করলে তাহলে এটা আগে, এটা আগে, এটা পরে। এটার রেশিও করতে পারতো, পরে ইস্টু আগে চেয়েছে। হ্যাঁ, তোমার যদি এটাও না মনে হয় তাহলে এইটা করো, যে তিনটের মধ্যে একটা তো বুঝতে হবে। ঠিক আছে, একই অঙ্ক। তো কি হবে? দেখো, তেলের মূল্য 20% হ্রাস পেয়েছে, এক পরিবার তেলের ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, তাই না? মূল্য ব্যবহার, তাহলে খরচের, নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত? তাহলে বোঝাই যাচ্ছে হ্রাস আর বৃদ্ধি পেয়েছে মানে a প্লাস বি প্লাস এবি বাই 100 ধরে নাও। হ্যাঁ, এ একটা বি, যে কোনো একটা মূল্য ধরো বা ব্যবহার ধরো, একটার ভ্যালু হ্রাস পেয়েছে মানে 20% মাইনাস 20, আর বৃদ্ধি পেয়েছে প্লাস 20। তাহলে a প্লাস বি প্লাস এবি বাই 100 এটাও ধরতে পারো। হ্যাঁ, ফাইনাল চেঞ্জেস তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে কি দাঁড়াবে? a প্লাস বি প্লাস তাহলে মাইনাস 20 প্লাস 20, আর প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 20 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, ফাইনাল ক্যালকুলেশন এটা এটা কেটে গেল, তাহলে আমার আসছে হচ্ছে মাইনাস 4%। তার মানে আগে পরে,
আগে পরের যদি হিসাব করো, আগে যদি 100 থাকে, এখন 4% কমে গেছে, তার মানে 96। তাহলে রেশিও করলে কত আসবে? 25:24। কিন্তু আমার প্রথমে নতুন খরচ চেয়েছে, তাহলে ওই জন্য 25 আর পূর্বের খরচ 24। অ্যান্সার। যদি এটাও না বুঝতে পারো, আরো একটা ধরন আছে, মূল্য গুণ। স্যার নতুন খরচটাই তো স্যার 24 হবে, কারণ নতুনটা তো কমে গেছে 4%, তো স্যার লসে চলছে, মানে ক্ষতি। হ্যাঁ, ঠিক আছে, আমি উল্টোই নি। আগে 25 ছিল, পরে 24, তাহলে প্রথমে নতুন চেয়েছে, তাহলে 24:25। হ্যাঁ, এটাই হবে आंसर। উল্টো নি। তো মূল্য ইনটু ব্যবহার ইকুয়াল টু যদি খরচ করো, এইভাবেও যদি তুমি ভাবো, তাহলে এইভাবে ভাবো যে মূল্য কি ছিল, ব্যবহার কি ছিল। মূল্য কি ছিল? 10-20% হ্রাস পেয়েছে। 20% হ্রাস, দেখো এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। 20% মানে হয় 1/5, তাই তো? তাহলে মূল্য 5 ছিল, 1 কমে 4 হয়েছে। আর ব্যবহারও 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 ছিল, 1 বেড়ে 6 হয়েছে। ঠিক আছে? তাহলে খরচের কি হচ্ছে? দেখো 5 5 25 আর 4 6 24। ব্যাস, এটা আগে, এটা পরে। তাহলে বোঝাই যাচ্ছে পরে ইস টু আগে আছে, পরে মানে নিউ, ইস টু আগে আছে। তাহলে এইভাবে তুমি করতে পারো 24:25। ঠিক আছে? অনেক অপশন হয়। দেখো আগের একই রকমের অঙ্কগুলো কুড়িয়ে এসেছি, তার মানে প্রথম থেকে যদি বোঝো, একদম গোড়া থেকে তোমাদের ক্লিয়ার করেছি। পার্সেন্টেজের এই যেভাবে আমি করাচ্ছি, এটা যদি একবার দেখে নাও ঠিকঠাক করে, মনে হয় না তোমাদের পার্সেন্টেজ বলেও কিছু কঠিন জিনিস মনে হবে। ঠিক আছে? চলো দেখি এইখানে কি দাঁড়াচ্ছে। একই জিনিস আছে কম বেশি, যে মূল্য 10% হ্রাস পেয়েছে, আর ব্যবহার 20% কমেছে, কমালো, এটাও কমেছে, হ্রাসই পাচ্ছে, তাই না? তাহলে এইভাবেই করো, মানে মূল্য গুণ ব্যবহার সমান সমান খরচ হবে, তাই তো? বেশ, আগে পরে নতুন পুরাতন এরকম ভেবে নাও। তাহলে কি হবে? মূল্য ব্যবহার 10% হ্রাস পেয়েছে। 10% মানে 10% মানে হয় 1/10। তাহলে আগে যদি 10 থাকে, পরে 1 কমে 9 হয়েছে, তাই তো? এটা আগে, এটা পরে, এটা ওল্ড, এটা নিউ, তাই তো? এভাবে ভাবতে পারো। তাহলে এবং ব্যবহারেও 20% কমেছে। 20% মানে কি দাঁড়ায়? 1/5। তাহলে 5 থেকে 4 হয়েছে। ব্যাস, তাহলে এটা তো গুণ করতে হয়, 5 10 50 আর খরচ 4 নং 36। ব্যাস। তা বলেছে নতুন ও পূর্ব খরচের অনুপাত জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে নতুনটা কি দাঁড়ালো? এটা 36। আর পুরাতন বা পূর্ব কত আসবে? 50। 2 দিয়ে কাটো, 18 25। অ্যান্সার। তাই তো? এটাই ভালো মনে হচ্ছে। এভাবেই তোমরা করো, কোনো অসুবিধা নেই। এই বিধার থেকে এটাও কনসেপ্টটা ভালো লাগবে ক্লিয়ার হতে। এটা অঙ্ক আগের বার ফুরিয়েছে এসেছিল, তুমি একবার দেখতে পারো। খুব সহজ সহজ অঙ্কই থাকবে, তুমি অত ঘাবড়ানোর দরকার নেই। যা পরীক্ষায় করছি, এটা একটা নতুন কনসেপ্ট, হ্যাঁ। আর এই টাইমে 2-3টা অঙ্ক আছে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। পার্সেন্টেজ থেকে অনেক রকম টাইপ আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আছে মোটামুটি 8-10টা টাইপ আছে। ওই টাইপ গুলো করে নিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? একবার করে ধরে ধরে একটু প্র্যাকটিস করে নিতে হবে। ধরে ধরে করো, তাহলেই হয়ে যায়। যতক্ষণ ধরে না বুঝতে পারছো, তোমাদের কাছে তো অপশন আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করাই আছে, তোমরা সেই লিংকে ক্লিক করে, নোটিশে দিয়ে রেখেছি, তাই না? নোটিশে লিংক দেওয়া আছে, নোটিশে গিয়ে জয়েন করে যাবে, গ্রুপে ডিসকাস করবে, তাহলে হয়ে যাচ্ছে। কোন পরীক্ষায় পাস নম্বর 40% বলে দিয়েছে। যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত? মোট নম্বর সবসময় 100% হয়, এটা মাথায় রাখবে। এটা উজ্জ্ব থাকে, বলে না। পাস নাম্বার 40%, তো 100% বের করতে হবে, সেটাই অ্যান্সার তোমাদের। ধরে রাখো এটা আমি একটা চার্টের মতো বানানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 0%, যে কিছুই নাম্বার পায়নি। এটা হচ্ছে হাইস্ট যত নাম্বারের পরীক্ষা, 100%। ঠিক আছে? আমাদের বলেছে এখানে কোনো একটা জায়গায় 5 নাম্বার আছে, ধরে রাখলাম এটা হচ্ছে 5 নাম্বার, যেটা হচ্ছে 40%, তাই তো? দেখতে পাচ্ছ সকলে? পরিষ্কার না ছোট হয়ে যাচ্ছে লেখাগুলো?
বলবে, যদি ছোট হয়ে যায় তাহলে একটু চেষ্টা করব বড় করে লেখানো। তো বলেছে যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তার মানে হচ্ছে ধরে নাও এইরকম জায়গাতে সে এখান থেকে এতটা সে নাম্বার কত পেল না 140 নাম্বার পেয়েও সে পাস করতে পারেনি, কারণ পাস নাম্বার 40%, তো এটাই তো পাস বলে রেখেছিল। সেখান থেকে এই যে জায়গাটা আছে সেটা ডিস্টেন্স কত, আরো 20 নাম্বার। ঠিক আছে, 20 নাম্বার। অ্যান্সার কি 400 হবে? 400 হতে পারে, হ্যাঁ মনে হচ্ছে 400ই হবে। কারণ হচ্ছে এই পুরো পার্টটার ভ্যালু তাহলে কত হলো, 20 আর 140 মানে 160। তাহলে তো ইজিলি হয়ে যাচ্ছে, 160 হচ্ছে পাস নাম্বার। তাহলে বলো 40% যেটা পাস নাম্বার, এটা মানেই না 160 হচ্ছে 160 নাম্বার। আর আমি কি বললাম, পুরো নাম্বার মানে 100%, মোট নাম্বার মানে 100% বের করতে হয়। তাহলে অতএব x ইকুয়াল টু x বলছি 1% মানে কি 160/40, তাহলে 100% মানে কি হবে 160 ইন্টু 100/40, 400 নাম্বার। কোনো x ধরার দরকার নেই, হ্যাঁ x ধরার দরকারই নেই। আচ্ছা এখানে আরো একটু শর্টকাটে হয়, মানে এটা একটু এইভাবেও ভাবতে পারো যে 40% ইকুয়াল টু, তো বোঝাই গেল 160 হচ্ছে, তো শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 4% মানে 16, আর 100% বের করতে হবে না ফাইনাল অ্যান্সার। 4 কে কত দিয়ে করলে 100 হয়, 25 দিয়ে গুণ করলে, 4 25 100, 16 কে 25 দিয়ে গুণ করো, 16 ইন্টু 25। আমি জানি 25 দিয়ে গুণ করার নিয়ম তোমাদের শিখিয়েছিলাম যতটা মনে আছে আমার, তাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 4 দিয়ে ভাগ করবো, 16 4 400, এখান থেকেও অ্যান্সার বেরিয়ে যায়। চলো এখানে দুটো জিনিস তোমাদের একটু শেখাই। 25 দিয়ে গুণ শেখানো হয়েছিল তোমাদের, বলো হয়েছে? 25 দিয়ে গুণ, চুয়ান্ন নম্বর তো। চলো তো দেখি তো কয়েকটা জিনিস শিখিয়ে দিই, কারণ এগুলো খুব কাজে দেয় পরীক্ষাতে। মাল্টিপ্লিকেশন বাই 25, 25 দিয়ে গুণ। ধরো কোনো একটা সংখ্যাকে ধরে নাও 28, একে তুমি 25 দিয়ে গুণ করবে। তো 25 মানে কি, 25 মানে হচ্ছে 5 গুণ 5। তো তো 5 গুণ 5-এর থেকে যদি তুমি এখানে 2 গুণ 2 নিয়ে নাও, 5 2 10 হয়, 5 2 10 হয়, তাহলে আমার টোটাল 100 হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমি 25 দেখবো আমার মাথায় রেখে দেবো এটা মানে 4 দিয়ে গুণ হবে আর এটা 4 দিয়ে ভাগ হবে। তো যখন 25 দিয়ে কোনো 4 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে ভাগশেষ কি হতে পারে, তাহলে রিমাইন্ডার মানে ভাগশেষ। রিমাইন্ডার কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, অথবা 0 হতে পারে, মিলে যেতে পারে, তাই না? যদি 1 ভাগশেষ থাকে তাহলে সেটা শেষে আমি 25 লিখবো, 2 থাকলে 50 লিখবো, 3 থাকলে 75 লিখবো, আর মিলে গেলে দুটো শূন্য। ঠিক আছে, 25 বাদ দিয়ে সংখ্যাটার মধ্যে বলছি। তাহলে দেখো যখন আমি এটাকে ভাগ করছি 4 দিয়ে, তো 4 4 7 28 মিলেই যাচ্ছে না, তো 4 7 28, তাহলে মিলে গেল, ভাগশেষ নেই, তো 700। তাহলে 28 কে 25 দিয়ে গুণ করলে ডাইরেক্টলি 700 চলে আসছে। চলো দেখি আরো একটা দুটো প্র্যাকটিস করাই। ধরে নাও 64 ইন্টু 25, ধরে নাও 128 ইন্টু 25, ধরে নাও 127 ইন্টু 25, 25 দিয়ে করাবো যখন এদিকেও ভাগ রাখি। ধরে নাও যে 87 ইন্টু 25, আরো কয়টা করাই, 133 ইন্টু 25। চল তাহলে এবার আমরা কিভাবে করব তাড়াতাড়ি করে। তো 25 দিয়ে যখন গুণ আছে আমি ভেবো তাহলে এই যে সংখ্যাটা 64 কে 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে যদি ভাগ করো
অথবা 4 16 64, আর যেহেতু ভাগ মিলে যাচ্ছে তো দুটো শূন্য লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটাকেও তাহলে মানে ব্যাপারটা হচ্ছে এটাকেও 4 দিয়ে গুণ, 4 25 100 হয়, ওই জন্য দুটো শূন্য, আর এটাকে 4 দিয়ে ভাগ। এটা তো বলবো না 4 দিয়ে যদি গুণ হয় 100 ওটা হবে, আর এটাকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 4 12, 4 দিয়ে 3 32, আর দুটো শূন্য হয়ে গেল। তুমি করে দেখো 128 কে 25 দিয়ে গুণ করলে 3200 আসে। 127 কে যখন তুমি গুণ করতে যাবে 4 দিয়ে যখন ভাগ 3 4 12, তারপরে 7 4 1 কে 4, 3 ভাগশেষ থাকলো, 3 ভাগশেষ থাকলে 75 বসবে, তাহলে এখানে 75 বসিয়ে দিলাম, 31 75। ঠিক 87 কে যখন 25 দিয়ে ভাগ করবো, দেখো এই 87 কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 2 8, 4 1 কে 4, থাকলো 3 ভাগশেষ, 75 বসিয়ে দিলাম, তাই তো? এখানে যারা এটা 4 দিয়ে ভাগ করো 133 কে, 3 4 12, থাকলো 13, আবার 3 4 12, এক ভাগশেষ থাকলো 25 বসিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে গুণটা প্র্যাকটিসে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে সকলের কাছে? জানাও আমাকে, রেসপন্স করো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। চলো তাহলে ঠিক আগের প্রশ্নটাকেই একই রকমের কনসেপ্ট, এটাকে একটু মডিফাই করেছে। তো মডিফাই করে কি দিয়েছে দেখি, চলো কোশ্চেনটা পড়ি। কি বলেছে? কোন পরীক্ষায় 50% পেলে পাস করা যায়, বাহ ভালো, 50% পেলে পাস করা যায় বলে দিয়েছে। যদি কোনো পরীক্ষার্থী 250 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য পাস করে, এই যে লেখাটা তুমি বলবে যে 250 পেয়ে এটা কিভাবে বলে? কোনোদিনও বলি কি আমরা? আমরা বলি না, কিন্তু বইয়ের ভাষায় এটা বলে যে 100, আমরা কি বলি 250 পেয়েছে 50 নাম্বার 5 নাম্বার থেকে বেশি পেয়েছে। তো এখানে আমরা বলেছে কি 250 নাম্বার পেয়ে 50 নম্বরের জন্য পাস করেছে। পাস করেছে মানে 5 নাম্বার থেকে 50 নাম্বার বেশি পেয়েছে, এই কথাটাই বলতে চাইছে ওরা। তাহলে দেখো কি বলেছে, তাহলে আমি আবার তোমাদের ডায়াগ্রামটা মানে একটা ডায়াগ্রাম ড্র করছি, যেরকম এটা হচ্ছে 0%, আর উপরে হচ্ছে ফুল মার্ক হচ্ছে 100%। এবার এখানে 50% এর পাস বলে দিয়েছে, এটা পাস নাম্বার, এবং পাস কত 50% নাম্বার পেলেই পাস হয়ে যাবে। কিন্তু পরীক্ষার্থীটা কি, পরীক্ষার্থীটা 250 নাম্বার পেয়েছে, যেখানে 50 নম্বরের জন্য পাস করেছে, তার মানে ধরে নাও সে এইখানে নাম্বারটা পেয়েছে, এবং এইটা হচ্ছে 250 নাম্বার, এইখান থেকে 250 নাম্বার। আর এখানে কত বেশি পেয়েছে না 5 নাম্বারের থেকে 50 নাম্বার বেশি। তাহলে 5% যদি 50% হয়, তাহলে এইখানে কত হবে 250 থেকে 50 বাদ, তাহলে হয়ে গেল 200, তাই তো? তাহলে 200 আর 5% 50% মানে 200 বলেছে। তবে পরীক্ষায় মোট নম্বর কত? মোট নাম্বার সবসময় বলেছি 100% হবে সেখানে। তাহলে উত্তর কত হয়ে গেল না 50% ইকুয়াল টু যদি 200 হয়, তাহলে 100% কত হবে? এটাকে 2 দিয়ে গুণ, 50 কে 2 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে দাও, ব্যাস 400 হয়ে গেল आंसर। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো আবার একই রকম অঙ্ক, একটু আলাদা আছে, এটাও একই, খুব একটা আলাদা নেই, তবে এগুলো দেয় পরীক্ষায়। হ্যাঁ, এক পরীক্ষার্থী 30 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো, তার মানে ফেল থেকে মানে 5 নাম্বার থেকে কম নাম্বার পেয়েছে, মানে 30% এর থেকে বেশি নাম্বারই হচ্ছে 5 নাম্বার, বোঝাই যাচ্ছে। অপর এক পরীক্ষার্থী 42 নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 10 নাম্বার বেশি পেয়েছে, তার মানে এটা যদি 100% নাম্বার হয়, এটা যদি 0% নাম্বার হয়, বলেছে কোন একটা জায়গায় কত 30% নাম্বার পেয়েছে, কিন্তু সে 5 নাম্বার থেকে কম পেয়েছে। এই যে যদি 5 নাম্বার থাকে, সেখান থেকে কত কম পেয়েছে না 50 নম্বর কম পেয়েছে। মানে বোঝাই যাচ্ছে পার্সেন্টেজ আর 30% এর মধ্যে ডিফারেন্স 50 নম্বরের, ব্যাস এতটুকুটা। এবং আর কি বোঝা যাচ্ছে যে 42% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 10 নাম্বার বেশি পেয়েছে, তাহলে 5 থেকে 10 নাম্বার বেশি পেলে কত হয় 42% হয়। এখান থেকে গ্যাপ হচ্ছে 10 নম্বরের। তাহলে একটা জিনিস বোঝো এই জায়গায় খুব সহজ, যে এই 42 আর 30% এর ডিফারেন্স কত হচ্ছে 12%, আর এইখানে দুটো সংখ্যার দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 60 নাম্বার,
তাই তো? ব্যাস হয়ে গেছে। তাহলে এখানে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো কত আসছে, 12% ইকুইভ্যালেন্ট টু 60 নাম্বার। তাহলে 12 দিয়ে যদি কাটো 5 12 1% ইকুয়াল টু 5 নাম্বার। তো বলেছে পরীক্ষায় মোট নম্বর কত, তো মোট নম্বর সবসময় 100% হয়, তাহলে 100% কত হবে, 500 নাম্বার। আমার প্রশ্নটা হচ্ছে, চলো মোট নাম্বার জিজ্ঞাসা করলে এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আমি কনসেপ্টটা আলাদা বলতে চাইছি। তোমাকে কোশ্চেন এরকম করতেই পারে, তাহলে পাস পার্সেন্টেজ বলো, পাস পার্সেন্টেজ কত পার্সেন্টেজ, পাস পার্সেন্টেজ কত হবে বলো। তাহলে দেখো আমরা জানি 5 নম্বরের জন্য 1% মানে 5 নম্বর। এখানে 42% পেয়েছে, 5 নাম্বার থেকে 2 নাম্বার 10 নাম্বার বেশি পেয়েছে, 10 নাম্বার মানে কি 2%, 1% 5 নাম্বার হলে 10 নাম্বার 2%। আবার এখানে আমি যদি বলি 50 নাম্বার তাহলে কি 10%। তাহলে দেখো হয় 30 এর থেকে 10 বেশি 40%, অথবা 42 এর থেকে 2 কম 40%। তাহলে 5% কত হয়ে গেল, 40। এটা আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে, ঠিক আছে। তো এখানে পরীক্ষার মোট নাম্বার অ্যান্সার 500। কিন্তু যদি বলতো পাস পার্সেন্টেজ 40, 5 নম্বর, 5 নম্বর তাহলে কত হবে, হ্যাঁ 40। তাহলে 1% যদি আমি 5 হয়, তাহলে 40% কত হবে, 5 4 5 20 200 নম্বর, তাই না। তাহলে আমাকে একটু দেখতে হবে কি চেয়েছে পরীক্ষায়। তাহলে আমাকে এখানে মোট নাম্বার চেয়েছে, তাহলে 500 নাম্বার। যদি পাস পার্সেন্টেজের চাই তাহলে 40%, যদি 5 নম্বর চাই তাহলে 200 নাম্বার, ঠিক আছে। তাহলে একটু নজর রাখবে, বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। চলো এটা অ্যান্সার করে দেখাও তো দেখি। এইচডব্লিউ মানে এখনই করো, হোম ডাউনলোড দরকার নেই, এখন ক্লাস বলো অ্যান্সার কত, 57 57। হচ্ছে স্যার 200 600 আচ্ছা দেখছি, দেখি করলে এখন চেক করিনি। একটি পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে, একটু শর্টকাটে করবো, ঠিক আছে, ওইভাবে আর ড্র করার সময় নেই। ওই পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো, আর তার মানে পাস পার্সেন্টেজটা 32-এর থেকে উপরেই হবে। অপর একটি পরীক্ষার্থী 37% নম্বর 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেলো, তাহলে 12 আর 18 যোগ করলে আমার আসছে 30 নম্বর। আর 37 থেকে 32 বাদ দিলে 5%, 5% মানে 30, তাহলে 1% মানে 6, 100% মানে 600, হয়ে গেল অ্যান্সার। দেখলে, এগুলো পরীক্ষা এভাবে করতে হয়। পরীক্ষা 5 নাম্বার কত না, পরীক্ষা তুমি ভুল করেছো, এটা মোট নাম্বার, এটা মোট নাম্বার 600, আর এখানে 5 নাম্বার চেয়েছে। 5 নাম্বার কত হবে, বের করি, কিভাবে বের করব, ড্র করবো, ড্র করা দরকার নেই, দেখি ডট ছাড়াই দেখি হয় কিনা। 1% 6 এর গ্যাপ, ঠিক আছে। তাহলে 32% এর পর 6 নম্বর, 6 নম্বর মানে এই 6 নম্বর মানে যদি 1% হয়, তাহলে 18 নম্বর মানে কি 3%। তাহলে 32% প্লাস 3% মানে 5 নম্বর হচ্ছে, 5 নম্বর চেয়েছে মানে 35% এর অ্যান্সার বের করতে হবে, তাহলে নম্বরে বেরিয়ে যাবে। অথবা তুমি দেখো 12 নম্বর, 12 নম্বর মানে 2%, তাহলে 37 থেকে 2 নম্বর কমিয়ে দাও, তাহলেও 35% আসছে। 1% যদি 6 হয়, তাহলে 35% কত হবে, 6 ইন্টু 35। যখনই 35 থাকবে না, এটাকে গুণ করবো না, এভাবে উল্টো করে দেবো, যে 3 ইন্টু 35 কে 2 দিয়ে গুণ করলে 3 ইন্টু 2 ইন্টু 35, এইটা থাকলে কত আসছে, 70 আসছে। আর এটা 3 ইন্টু 70 মানে 210, উত্তর হবে 210, ঠিক আছে। এটা অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। এটা যদি বলো যে না ছবি দেখে ছবি করে করাচ্ছি, চল ছবি করেও করাচ্ছি, এটা ভালো প্রশ্ন আছে, এটাই আমি চাইছিলাম, এটা ভালো প্রশ্ন আছে, হ্যাঁ এটাই আমি আগেরটাই করাচ্ছিলাম তোমাদের। তো দেখো তাহলে ছবিটা ড্র করবো কিভাবে, সেই একই রকম অ্যাপ্রোচ, যে আমি এখানে 0% উপরে 100%, তাই তো।
0% 100%। ও কি করেছে, ও পেয়েছে হচ্ছে 32% নাম্বার পেয়েছে, কিন্তু এইখানে কোথাও পাস আছে এবং পাস থেকে সে কত কম পেয়েছে, কিছু একটা কম পেয়েছে। কত কম পেয়েছে না বলে দিয়েছে, সে 18 নাম্বার কম পেয়েছে। তাহলে পাস যেতে গেলে আরো 18 নাম্বার পেতে হতো। আবার সে 37% পেয়েছে, আবার বলেছে সে পাস থেকে 12 নম্বর বেশি পেয়ে গেছে, তার মানে এখানে 12 গ্যাপ। তাহলে আমি বললাম 37 আর 5 মানে 5%-এর গ্যাপ, আর এখানে 30 নম্বরের গ্যাপ। তো আমার তো এইখানে আসতে চেয়েছে, তুমি তো 100% বের করেছিলে, এটা এটা তো হবে না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। বা এখানে আরেকটা জায়গাতে মধ্যে দেখিয়ে দিই, যখন আমি 5% মানে 30, মানে 1% মানে হচ্ছে 6, তাহলে এখানে তো 12 ছিল, তার মানে এখানে এটা ইকুয়াল টু 2%, আর এটা ইকুয়াল টু 3%। হয় 32 থেকে 3 যোগ করো, না হয় 37 থেকে 2% বিয়োগ করো, তাই তো? তো যাই হোক, অ্যান্সার তোমার 35%, 5% বেরোচ্ছে। আর 1%-এর ভ্যালু যদি 6 হয়, 35%-এর ভ্যালু কত হলো, 210। অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল। অপশন নেই, তোমরা ভাবছো যে অপশন থাকলে তো সহজ হয়ে যেত। তুমি দেখো, দুদিন ধরে অপশন ছাড়া তোমাদের অঙ্ক করাচ্ছে, তোমাদের কি বোরিং মনে হচ্ছে না, কিছু শিখতে পারছো না? এটা দেখি না, কনসেপ্ট খুব ভালো হয়, একদম এক্সাক্ট হয়। এরপরে যখন আমরা এক্সারসাইজে ঢুকবো, দেখবে খুব সহজেই চুটকি দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। এগুলো সব বেসিক ধরে করাচ্ছে, ঠিক আছে? এরভাবে পার্সেন্টেজ তুমি কোথাও পাবে না, আমি একদম ধরে ধরে তোমাদের করিয়ে দিলাম। চলো, এখানে আরেকটা ভেন ডায়াগ্রাম বেসিসের অঙ্কগুলো করব। সরি। তাহলে এইখানে দেখো প্রশ্নটা কি বলেছে, এক কলেজে 40% ছাত্র বাংলা পড়ে, 30% ছাত্র ইংরেজি পড়ে, 10% ছাত্র উভয় বিষয় পড়ে, শতকরা কতজন বাংলা ইংলিশ কোনোটাই পড়ে না? এখানে একটা জিনিস মনে রাখবে, কি এটা যদি বাংলার জায়গা হয়, ধরে রাখলাম, ধরলাম এটা ইংলিশের জায়গা, এবং পুরোটা এখানে আমি ধরলাম এটা কি বাংলা, এটা ইংলিশ, ইংরেজ, এটা উভয়, এটাকে উভয় বলে, মানে বাংলা ইংরেজি দুটোই আছে, তাহলে এটা উভয়। এবং এগুলো কি বলেছে, বাংলায় পড়ে, এটা পড়ে, কোনটা পড়ে না, তাহলে কোনটা, এই যে বাকি যেগুলো এই গোল গোল সার্কেলের বাইরে যেটা আছে এগুলো পড়ে না। ঠিক আছে, তাহলে এবার দেখো সবসময় কিভাবে কি ধরতে হয়, এটা একটা আইডিয়া নিয়ে নাও, যে পুরোটাকে 100% ধরা হয়, যেখানে পড়ে পড়ে না সবাই মিলে 100% হলো। 40% ছাত্র বাংলা পড়ে, মানে 40% হচ্ছে বাংলায়, ইংরেজিতে পড়ে হচ্ছে 30%। এবার একটা জিনিস বোঝো, পুরো ইংলিশ মিলে 30% আর উভয়ে বলেছে 10%। তো আমি যদি বলি শুধু ইংলিশ কত, শুধু ইংলিশ, তো পুরো ইংলিশে 30, শুধু ইংলিশ, তাহলে 10 বাদ দিয়ে 20%, শুধু ইংলিশ, যেখানে বাংলা নেই। আবার শুধু বাংলা কত, শুধু বাংলা আমার হয়ে যাচ্ছে 40 থেকে 10 বাদ 30%। তো তোমরা বুঝতেই পারছো যে বলেছে যে তাহলে বলো তো পড়ে, পড়ে কতজন, পড়ে কত পার্সেন্ট, পড়াশোনা করে কত পার্সেন্ট, সে বাংলা হোক ইংলিশ হোক। বাংলায় 30%, উভয় 10%, ইংরেজিতে 20%, তাহলে 30 যোগ 10 যোগ 20 সমান 60% পড়ে। তাহলে পড়ে না কতজন, না পুরোটা 100%, তাহলে পড়ে না 100 মাইনাস 60 ইকুয়াল টু 40%, এটা অ্যান্সার হয়ে গেল। এবার আমার কথাটা হচ্ছে, এটা কি অন্যভাবে করা যায় না? অন্যভাবেও করা যায়। যেরকম অনেক জায়গায় দেখবে বাংলাতে 40 আছে, 40 যোগ ইংলিশে 30। এবার আমরা জানি যে 40 আর 30 এই দুটোর মধ্যেই উভয়টা দুবার দুবার কাউন্ট হয়ে গেছে, তাই জন্য -10 করে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে পড়াশোনা করে, পড়ে।
সে বাংলা হোক আর ইংলিশ হোক। তাহলে কত হচ্ছে দেখো, 70 মাইনাস 10 তাহলে সমান সমান 60%। এইভাবে তাহলে পরে না সেই একই রকম ভাবে 100 থেকে বাদ যাবে, 100 থেকে বাদ দিলে 40%। অ্যান্সার যেভাবে ইচ্ছে সেভাবে করতে হবে, কিন্তু ভেন ডায়াগ্রামে ড্র করতে হবে। এটা ভেন ডায়াগ্রাম ছাড়া কিন্তু হবে না। ক্লিয়ার? চলো এই অঙ্কটা করি তাহলে। দেখো ভালো ভালো অঙ্ক আছে। মনে হচ্ছে এক শ্রেণীতে 50% ছাত্র ইংরেজিতে, 40% ছাত্র অঙ্কে ফেল করে। এটা ফেল করেছে মানে পরে পড়ে না, তাহলে একই ব্যাপার। তাহলে এই যে ডায়াগ্রামটা আমি ড্র করব, এখানে তাহলে পাস ফেল মিলিয়েই আছে। তার মানে এইখানে যদি আমি দুটো সার্কেল ড্র করি, একটা সার্কেল এই একটা সার্কেল, তাহলে এখানে ইংলিশ ইংলিশ 50% ইংলিশ আর 40% ম্যাথ। ইংলিশে 50% আর অঙ্কে 40%। কি করে? ফেল করে। তাহলে এটা ফেলের জায়গা, তাই না? সার্কেল করলে মুশকিল হয়ে যাবে না। এটা তাহলে ফেলের জায়গা, এটাও ফেল, এটাও ফেল, এটাও ফেল। তাহলে তাহলে এই দিকটা কি পাস, বাকিটা জায়গা পাস, তাই তো? এটা মাথায় রাখবে। তাহলে 50% ইংরেজিতে ফেল করে দিলাম, 50%, 40% ছাত্র অঙ্কে ফেল করেছে করিয়ে দিলাম, এবং 20% উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে এইটা 20%, তাই তো? তাহলে দেখো এই 20%, তাহলে তাহলে শুধু ইংলিশে কত? শুধু ইংলিশে হচ্ছে 50 থেকে 20 বা 30%। শুধু ম্যাথে কত? শুধু ম্যাথে 40 থেকে 20 বাদ 20%। তাহলে ফেল টোটাল কত করেছে? ফেল করেছে মানুষ 30 যোগ 20 যোগ 20, টোটাল 70% ফেল করেছে। তাহলে অত পাস করেছে কত? পাস করেছে 100 থেকে 70 বাদ, মানে পুরোটাই তো 100%। 100 থেকে 70 বাদ 30% মানুষ পাস করেছে। তাহলে এটা পাস করেছে কি কত? উভয় বিষয়। এবার বাকি যে পোর্শনটা আছে না, এই পুরোটা হচ্ছে উভয় বিষয়, ম্যাথ আর ইংলিশ মিলিয়ে। এবার তুমি যদি বলো স্যার তাহলে বাংলায় ইংলিশে পাস কত করেছে, ম্যাথে পাস করেছে বলুন, ওই রকম জিজ্ঞেস করেও না, অসুবিধাও হবে এক্স্যাক্টলি বের করাটা। পার্সেন্টেজ হিসেবে বের করা যায়, যদি বাকিটা ফেল করে, 50% ফেল করেছে তাহলে বাকিটা পাস, ওইভাবে করা যায় না, জিজ্ঞাসা দরকার। শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে, তাহলে পাস করেছে 30%, এটা অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো থাকে। ঠিক আছে, করে দেখি অঙ্কটা করে বলো অ্যান্সার কত আসছে বলো। 60 নাম্বার অঙ্ক, 60। আঠেরো স্যার। 18। চলো দেখি 18 আসছে কি। এক শ্রেণীতে 52% বাংলায় পাস করে, 42% ইংলিশে পাস করে, আর 12% উভয় বিষয়ে পাস করেছে। তাহলে তো মুখে মুখে করবো যে 52 যোগ 42 মাইনাস 12, কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। এগুলো সব পাস আছে না, তাহলে এটা পাস। তাহলে 52 42 12 বাদ দিয়ে দাও, তাহলে 52 থেকে 12 বাদ দিয়ে দাও 40 থাকে, 40 42 82, 82। তাহলে ফেল কত করবে? ফেল 100 মাইনাস 82, 18%। অ্যান্সার ঠিকই আছে। এবার দেখো এখন তুমি গিয়ে এটা বুঝতে পারছো, কিন্তু ছবিটা, ওই জন্যই বলছি ছবিটা তোমার পরীক্ষা করতে হবে কোনো মানে নেই, কিন্তু তুমি যত করে প্র্যাকটিস করো না, মাথার মধ্যে সেট হয়ে যাবে ছবিগুলো। কারণ তুমি জানো যে এটা বাংলা, আর এখানে কমন করলে এখানে ইংলিশ যদি করো তাহলে এটা উভয়, বোথ, তাই তো? বোথ চলে আসে। তাহলে বোথ মানে তোমার এখানে এটা যদি 52% হয়, আর এটা তোমাকে দিয়েছে 12%, আর এখানে দিয়েছে 42%, তাহলে এইভাবে আমি যোগ করে দিলাম, কারণ 12 তো উভয় আছে না, বাংলাতেও 12 আবার ইংলিশেও 12, একটা 12 বের করে দিলাম, ওই জন্য মাইনাস করে দিলাম, বুঝিয়ে দিয়েছি তোমাকে।
চলো তাহলে 3টে অঙ্ক করলাম, এবার আমরা একটু জনসংখ্যা রিলেটেড অঙ্কগুলো করি। হ্যাঁ, জনসংখ্যা পরীক্ষায় আসে। কোন ফর্মুলা কিন্তু আমি এখন পর্যন্ত করাইনি তোমাদের। হ্যাঁ, ওই a প্লাস b প্লাস b বাই 100 তুমি আগের চ্যাপ্টার গুলোতেও করেছো, এখানেও করবে, প্রফিট লসও করবে, সিম্পল ইন্টারেস্টও করবে, এই কম্পাউন্ড ইন্টারেস্টও করবে। হ্যাঁ, ওইগুলো ওটা কমন, একই। তো কনসেপ্টটা আমি তোমাদের বিল্ড করানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমি যদি একজনকেও অঙ্ক শেখাতে পারি এইভাবে, তাহলে আমি নিজেকে অনেকটা মনে করবো যে আমি কিছু কাউকে শেখাতে পেরেছি, কারো জীবনে চেঞ্জ আনতে পেরেছি। তো জাস্ট আমি শেখানো মেন্টালিটি নিয়ে এগোচ্ছি। যতটা চেষ্টা, তোমরাও নিজেদেরকে কোশ্চেন কোয়ারিজ করো, কোথাও বুঝতে না পারলে সেটি বলবে অবশ্যই। যত কোশ্চেন কোয়ারিজ করবে তত ভালো বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে চলো কনসেপ্টে যাই, যে কোনো শহরে বর্তমান জনসংখ্যা 1,25,000, বার্ষিক বৃদ্ধির হার 2%। এখানে অনেকের ফর্মুলা ইউজ করে, কোনো ফর্মুলার দরকার নেই। দেখো কি করছি, 2% বৃদ্ধি হচ্ছে, 3 বছর পর জনসংখ্যা কত হবে? জনসংখ্যা কত আছে? 1,25,000। 1 বছরের বৃদ্ধি কত? 2%। 2% বাড়লে কত হবে? 102/100, তাই না? 2% বাড়লো মানে 100 থেকে 2 বাড়লো, তাহলে 100 থেকে 2 বাড়লো, 102/100। এটা প্রথম বছরের জন্য। দ্বিতীয় বছরের জন্য, সেকেন্ড ইয়ারে কি হবে? আবার সে 102/100 অনুযায়ী বাড়বে। 3 বছর থার্ড ইয়ারের জন্য আবার সেই 102/100 অনুযায়ী বাড়বে। ব্যাস, এখান থেকে বের করে অ্যান্সার কত আসছে সেটাই। আহ 2 দিয়ে কেটে দাও নাকি? 2 দিয়ে কাটলে 50, 50, 50, 51, 51, 51। তাহলে 1টা 2টো 3টা শূন্য, এখানেও 1টা 2টো 3টা শূন্য কেটে গেল। 5, 5, 5, 5 কিউব মানে 125 কেটে গেল। এই 5, এই 5, এই 5। তাহলে উপরে থাকলো কি? 51 ইন্টু 51 ইন্টু 51, 51 ইন্টু 51 ইন্টু 51। তাহলে 51, 1, 5, 25, 125, 10, 50, 1, 5, 75, 76, 7, 25, 5, 32, 132। তাহলে উত্তর কত হয়ে যাবে? 132,651। এটা অ্যান্সার। তার 5-এর কিউব করে দাও, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? 3টে 51, 51 কিউব করে দাও, 51 3 বার 51 গুণ হয়ে আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কতে। একই রকম কি বলেছে অঙ্কটাতে? কোন শহরের বর্তমান জনসংখ্যা 68,750, বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? কমেছে তো, তাহলে প্রথমে জনসংখ্যা কত ছিল? 68750। প্রথম বছরে কমেছে 8%, তার 8% কমলে কত হবে? 100 থেকে 8 কম মানে 92/100। প্রথম বছর, দ্বিতীয় বছরে একই রকম ভাবে কমেছে, তাহলে 92/100। ব্যাস, এবার করো, অ্যান্সার তোমার চলে আসবে। কত দিয়ে কাটবো? না 8 দিয়ে তো হবে না, 4 দিয়ে। 4 25 100, 4 দিয়ে কাটলে 4 2 8, 3 4 12, 23। তাহলে এটাও 25 আর এখানে 23। 25 দিয়ে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটো। 25 দিয়ে ডাইরেক্টলি কেটে যাচ্ছে, তাও 5 দিয়েই কাটো। 5 5 25, শূন্য তো বাদই দাও, শূন্য তো থেকেই যাবে, এটাই কটি হয়। 5 কে 5, 3 5 15, 5 7 35, 5 5 25। আবার 5 দিয়ে যদি কাটা হয়, 5 2 10, 5 7 35, 5 5 25। 25 দিয়ে ডাইরেক্টলি কেটে দাও। 25, 25 1 25, আর আবার 11। তাহলে সব কেটে গেল, তার মানে এখানে ফাইনালি কত আসছে? 110 ইন্টু 23 ইন্টু 23। 23 এর স্কোয়ার তো হতো, যাও এভাবে গুণ করে দিই। 3 3 9,
6 6 12 2 হয় থাকলো 1 4 5 500 5 to 9, তাহলে 11 0 ইন্টু 5 to 9। চলো 11 দিয়ে গুণ করার একটা নিয়ম হয়, সেটা শিখিয়ে দিই তোমাদের। কোন সংখ্যাকে 11 দিয়ে কিভাবে গুণ করব। যেরকম 5 to 9 আছে, তাকে 11 দিয়ে গুণ আছে, একটা শূন্য তো বসেই যাবে। প্রথমে 9 বসিয়ে দাও, এবার 9 আর 2 যোগ করো, 9 আর 2 11, 1 হাতে থাকলো 1। এবার 5 আর 2 যোগ করো, 5 আর 2 7 আর 1 8, আর লাস্টের 5টা বসিয়ে দাও, যেহেতু হাতে নেই তো 5 বসে যাচ্ছে। তাহলে 5819, তাহলে ইকুয়াল টু কত হলো 5819 একটা 0 হলো অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা একটু গুণগুলো তোমাকে করতে হবে, কোনো উপায় নেই, এটা তোমরা পারবে। এইচডব্লিউ থাকলো, খুব সহজ, একই রকম। আচ্ছা একটু করে দিই এই অঙ্কটা। সরি, বলেছে এখানে যেরকম আগে ছিল বছরের পরে জনসংখ্যা কত হবে জিজ্ঞেস করেছে। এখানে 3 বছর আগে জনসংখ্যা কত হবে, তুমি আগে জনসংখ্যা x ধরে নাও, এবং প্রতি বছর 6% করে বাড়ে বৃদ্ধির হার। সরি, তাহলে এখানে 106 বা 100 কত বছরে 3 বছর, আবার 106 বাই 100 ইন্টু 106 বাই 100 করার পর ফাইনালি অ্যান্সার 14887 হবে, তাই তো? তাহলে অতএব x এর ভ্যালু কি হবে, একবারে যদি করে x ইকুয়াল টু x এর ভ্যালু কি দাঁড়াচ্ছে 14887 তো আছে ইন্টু 100 গুণ 100 গুণ 100, নিচে 106 গুণ 106 গুণ 106। এটাকে যদি কাটি তাহলে তো 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 53, 53, এটাও 53, এটাও 53, আর এটাও 2 দিয়ে কাটলে এটাও 50, এটাও সরি এটাও 50। তাহলে এইভাবে যদি করা হয় তাহলে ইজিলি 53 53 53 53 কিউব করলে দেখবে যে এটাই চলে আসে। 3 3 9, 3 9 27, লাস্টে 7 আছে, চলে আসবে দেখবে। একটু ক্যালকুলেশন তোমরা যদি করো বা এটাকে কাটতে হবে, উপায় নেই, এটা প্র্যাকটিস করতে করতে হবে। তো 53 53 যদি কাটো তাহলে একদম ডাইরেক্টলি কেটে যাবে, দেখবে এই পুরোটা মিলে এই পুরোটা কেটে যাচ্ছে, আর নিয়ে আমার পড়ে থাকবে এই পার্টটা। তাহলে 50 ইন্টু 50 ইন্টু 50, 125,000। এখানে দেখো অপশন যেহেতু নেই, তো অপশন থাকলে এটা একটু সহজ হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে গুণ করা বা ভাগ করা। তো এটা একটু চেক করতে হবে, আমি করে দিলাম, আমি করেছি আগে, মনে ছিল আমি বলে দিই। তো একই রকম ভাবে অঙ্কটা তোমরা করে নিতে পারবে, 2 বছর আগে কত ছিল বা কত পরে ছিল। 2 বছর আগে কত ছিল x ধরে নেবে, x ইন্টু 5% আর জনসংখ্যা বাড়ছে, তাহলে 105 বাই 100 প্রথম বছর, দ্বিতীয় বছর 105 বাই 100, আর ফাইনালি 36100 তে এসে দাঁড়াচ্ছে। ক্যালকুলেশন তোমরা করেই দিই, তাহলে x ইকুয়াল টু 36100 ইন্টু উপরে 100 হয়ে যাচ্ছে, নিচে 105, ইন্টু উপরে 100 হয়ে যাচ্ছে, নিচে 105। তো 5 দিয়ে যদি কাটি তাহলে কত আসছে 5। এটা জনসংখ্যা কমলে বলেছে স্যার, এটা তো 95/100। ও আচ্ছা আচ্ছা, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, ও কমলে বলেছে না, জনসংখ্যা 5% কমছে, তাহলে কমলে 105 কেন হবে, 95 হবে, তাই তো? 95 না হলে তো কমবে না, বেড়ে যাবে। তাহলে এবার এখানে তাহলে এটা কি দাঁড়াবে, এটা ভুল হয়ে গেল, এটা তাহলে 95, এটাও 95, 5 দিয়েই কাটো, 5 দিয়ে কাটলে 5 20 100, আর এখানে 5 19, আর এখানে 5 20 100, এখানে 5 19, 19 আর 19, এটা 19, 19 আর 19 361 হয়, তাহলে এখানে কেটে গেল 100 পড়ে থাকলো। তাহলে উত্তর কত হবে, 20 20 2 2 এর 4 আর 1 2 3 4, এটা অ্যান্সার, তাই না? 40,000। চল এবার তোমাদের একটা ভালো অঙ্ক, সেই কনসেপ্ট তোমাদের শেখা হয়ে গেছে, পরীক্ষায় এই অঙ্কটা আসে ভালো অঙ্ক হিসাবে, কারণ কি এখানে আয়তক্ষেত্র মানে আমার এখানে পরিমিতি আবার পার্সেন্টেজ দুটো আকারে চলে আসছে। হ্যাঁ,
তোমাদের আমি ড্র করেই বোঝাচ্ছি অঙ্কটা, পরীক্ষায় আসবেই এই অঙ্কটা। মানে সামনে যদি তুমি যতগুলো পরীক্ষা আছে আমাদের সামনে, কি আছে না, এসএসসি জিডি আছে, যারা জিডি দেবে, বা ডাব্লিউবিপি আছে, তারপরে তোমার ফুড এসআই আছে, পিএসসি আছে, মিসেলিনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, আরো যা আছে, তুমি ধরে নাও এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক। একটা আয়তক্ষেত্র, পরিমিতিতে সিলেবাসে পরিমিতি থাকলে এটা দেবে, কিন্তু এটা পরিমিতির অঙ্ক পার্সেন্টেজ, তাও দুটোই অঙ্ক বলেছে। এটা দৈর্ঘ্য, তো বড় সংখ্যাটা, বড় বাহুটা দৈর্ঘ্য হয়, আর এটা প্রস্থ। আর আমরা জানি ক্ষেত্রফল মাঝখানেরটা, তাই তো এই পুরোটাকে বলে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। আমি বলেছিলাম যে দুটো সংখ্যার গুণফলে যদি প্রকাশ হয় সেটা আমরা এই ফর্মুলাটাই করতে পারবো, a প্লাস b প্লাস ab বাই 100, এটাও বলেছিলাম। চলো তাহলে দুটোকে ধরেই করি, দেখি কি হয়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যতক্ষণ 15% ও 10-12% বৃদ্ধি পেল, মানে দৈর্ঘ্য 15% বেড়ে গেল আর প্রস্থ 12% বেড়ে গেল, ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে? তো এরকম বলতে পারো, দৈর্ঘ্য 15% মানে কি, 15/100 মানে 15/100 বেড়েছে। 15/100 মানে 3 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 3/20। তাহলে আগে 20 ছিল, আগে আর পরে। আগে ছিল 20, পরে 3 বেড়ে 23 হয়েছে। প্রস্থ 12%, 12% ইন দ্য সেন্স 12/100, 4 দিয়ে যদি কাটো, 4 25 100, 3 4 12, তাহলে 3 এর 25, 12% মানে আগে ছিল 25, পরে হয়েছে 25 থেকে 3 বেড়ে 28। এটা গুণ করতে পারো, ক্ষেত্রফল কত আসছে, 20 25 500, আর 28 ইন্টু 23 গুণ করে নাও, 28 23 3 8 24, হাতে থাকলো 2, 3 2 6, 8 2 16, ছিল 22, 8 2 24, হাতে থাকলো 2 4 6, 644, 644। এবার প্রশ্নটা হচ্ছে, কোশ্চেন যেটা জিজ্ঞেস করেছে, এটা আগে এটা পরে, তার মানে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তা আগের ক্ষেত্রফল 500 ছিল, কত বেড়েছে, 144 বেড়েছে। কত থেকে বেড়েছে না, নিচে 500 থেকে বেড়েছে, ইন্টু 100%। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসছে, বেরিয়ে যাবে 5। 5 দিয়ে কেটে দাও, তাহলে কত আসবে, 5 2 এ 10, 5 8 এ 40, 4 এর 5। এটাও করতে পারো, দশমিকে চলে আসবে, এটা দশমিকে চলে আসবে, বা 28.8%। আবার দুটোই বৃদ্ধি পেয়েছে, তার মানে a এর ভ্যালু প্লাস 15, b এর ভ্যালু প্লাস 12। তাহলে ফর্মুলায় বসিয়ে দাও, প্লাস 15 প্লাস 12 প্লাস 15 ইন্টু 12/100। তাহলে কত আসছে, এখানে আসছে 27 প্লাস 15 ইন্টু 12, 15 ইন্টু 12/100। তো এখানে 5 একটা 2 কাটবে না, তো কেটে দিই। তাহলে এখানে যদি 5 দিয়ে যদি কাটি, 5 20 100, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 6। তো 27 প্লাস এখানে কত আছে, 18/10, তাহলে 27 প্লাস 1.8, 28.8%। একই অ্যান্সার বেরোলো, তাই না? যেটা ইচ্ছা, ফর্মুলা তোমাদের শেখানো হয়ে গেছে, কনসেপ্ট তোমাদের জানানো হয়ে গেছে, ঠিক আছে। একটু ক্যালকুলেশন সবসময় তো একটু সহজ দেবে না, না ডেটাগুলো যে 12%। আমাদের নরমালি এই পরীক্ষাটা ধরো যদি মেন্সের প্রশ্ন আসে না, তখন এই টাইপের ডেটাগুলো দেবে যে 15% দিল, 12% দিল, না হলে কি দেবে, 15% আর 12% দেবেই না, তোমাকে 10% 20% দেবে। ক্যালকুলেশন যেটাতে সহজ, ওটাতে এই যে দশমিকের ঝামেলাগুলো তো থাকবে না, ওগুলো সহজে হয়ে যাবে, ঠিক আছে, অত ঘাবড়ানোর দরকার নেই। দেখো এখানে দেখো,
একটি আয়তক্ষেত্রের বাহুদ্বয় যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেয়েছে। দৈর্ঘ্য আর প্রস্থ একই তো ব্যাপার, দুটো বাহু। বাহুদ্বয় বলেছে, কে বড় ছোট অত ভাবার দরকার নেই। একজন 20% আর একজন 10% হ্রাস পেয়েছে। ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? ব্যাস 20% হ্রাস পেয়েছে। তাহলে দেখো, দেখছো তো সহজ। 20% মানে হয় 1/5, 10% মানে হয় 1/10। কত সহজ, তুমি বুঝতে পারবে। তাহলে আগে পরে যদি আমি ভাবি, আগে পরে, তাহলে কত সহজেই হয়ে যাবে। হ্যাঁ, আগে পরে যদি তুমি ভাবো, আগে ছিল 20% মানে 5 ইউনিট ছিল, 1 কমে গেছে, 4 ইউনিট হয়েছে। এবং এটা কি, এটা ধরো এটা দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য ভাবলাম, ভাবতে তো অসুবিধা নেই। তাহলে এটা প্রস্থ। বাহুদ্বয় বলেছে একটা দুটো, একটা 10% হ্রাস পেয়েছে, তার মানে আগে ছিল 10, 10 থেকে 1 কমে 9 হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে 10 50 আর এখানে 4 নং 36। তাহলে কত কমেছে? কত কমেছে? চলো দেখি কত কমেছে। কত কমেছে? 14 কমেছে। কত থেকে? 50 থেকে। ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে 2 দিয়ে কাটবে, 28% হয়ে গেল অ্যান্সার। এটাতে করো। আর যদি বলো যে না, এটা আমার মনে থাকছে না, এই ডেটাগুলো খুব ডিফিকাল্ট লাগছে, তাহলে ব্যাস অত ভাবার দরকার নেই। a প্লাস b প্লাস a বাই 100, a মাইনাস 20, b মাইনাস 10, ব্যাস ভ্যালুগুলো পুট করো, দেখো অ্যান্সার চলে আসবে তোমাদের কাছে। যে a প্লাস b প্লাস ab বাই 100, এই জায়গাটা একটু মাথায় রাখবে, পার্সেন্টেজ মাইনাস আছে তো। তাহলে মাইনাস 20 প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 20 ইন্টু মাইনাস 10 বাই 100, ফাইনালি পার্সেন্টেজ। তাহলে মাইনাস 20 মাইনাস 10, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে 20 ইন্টু 10 বাই 100, 0 0 0 0 কাটলো। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে? মাইনাস 30 প্লাস 2 মাইনাস 28%। মাইনাস 28% মানে 28% হ্রাস বা কমছে। এটা 28% মাইনাস অ্যান্সার বেরোলো, তার মানে বোঝাই যাচ্ছে না শতকরা কত পরিবর্তন হবে। তোমাকে অ্যান্সার অপশন থাকবে 28% হ্রাস না 28% বৃদ্ধি, দুটোই কমেছে। তো ক্ষেত্রফল তো কমবেই, স্বাভাবিক ব্যাপার। তাহলে অ্যান্সারটা আরো এক্স্যাক্টলি পাওয়া গেল, হ্রাস। ঠিক আছে, এখানে দেখো একটা বৃদ্ধি দিয়েছে, একটা হ্রাস দিয়েছে। এবি ধরে নাও, যেটা ইচ্ছে। বলো তো এটা অ্যান্সার, তোমরাই বলো, আমি বলবো। বলো অ্যান্সার কত আসছে? এটা 8%। 8% সহজেই হয়ে গেছে, বুঝাই যাচ্ছে যে প্লাস প্লাস 20 মাইনাস 10, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 20 ইন্টু 10 বাই 100। হ্যাঁ, এক লাইনে অঙ্ক। তাহলে এখানে আমার 10%, 20 আর 10 প্লাসে মাইনাসে, আর মাইনাস এখানে 2%, তাই না? তাহলে ইকুয়াল টু 8%। প্লাস 8 আছে, তার মানে বৃদ্ধি, শতকরা 8% বৃদ্ধি, তাই না? বুঝতে পারবে যদি আমাদের প্লাসে হয় অ্যান্সার, তো বৃদ্ধি, মাইনাসে হলে হ্রাস। এইটা দেখো 20% হ্রাস, 10% বৃদ্ধি। হ্রাস মানে মাইনাস 20, বৃদ্ধি মানে মাইনাস 12%। মাইনাস 12%। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 20 ইন্টু 10 বাই 100, তাই না? তাহলে এখানে কত আসছে? মাইনাস 10, আর এখান থেকে আরো মাইনাস 2, তাহলে মাইনাস 12%। প্রত্যেকটার জন্য কিনা একটা যদি কোনো বই দেখো, প্রত্যেকটার জন্য একটা করে ফর্মুলা। আমরা এখন পর্যন্ত এক্সাক্ট ফর্মুলাতে আমরা যাইনি, কারণ পরীক্ষায় চ্যাপ্টারই তোমার 20 থেকে 20 প্লাস চ্যাপ্টার। প্রত্যেকটা চ্যাপ্টারের যদি 4টা 5টা ফর্মুলা, হ্যাঁ 50-60টা ফর্মুলা মনে নেই, তুমি পরীক্ষায় বসতে পারবে? পারবে না। তাহলে কনসেপ্ট দরকার ভালো। চলো, কি বলেছে? এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 5%, 10% আর 20% বৃদ্ধি পেল। 3 বছর শেষে তার বেতন কত হবে? একদম একটু আগে যেটা জনসংখ্যার অঙ্ক করলাম, একই রকম অঙ্ক।
এক ব্যক্তির বেতন 5,000 টাকা, তাহলে 5,000 টাকা তার ব্যক্তি বেতন, পরপর 3 বছর বেতন যথাক্রমে বৃদ্ধি পেয়েছে মানে কত পার্সেন্ট? প্রথমে বৃদ্ধি পেয়েছে 5%, তাহলে 105/100, তারপরে 10%, তাহলে 110/100, তারপর বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে 120/100। এটার অ্যান্সার তাহলে কত হবে? যেটা হবে সেটাই করে দাও। কত আসছে? একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য আর একটা দুটো শূন্য, আর কাটছে না। একটা শূন্য, একটা শূন্যতে কাট, একটা শূন্য বাকি থাকলো, থাকো। 5 দিয়ে কেটে দাও, এখানে 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে 2 আসছে, আর 2 দিয়ে যদি কাটো এখানে 6 আসছে। ব্যাস, তাহলে আমার দাঁড়ালো 105 গুণ 11 গুণ 6, তাই না? তাহলে 105 গুণ 66 গুণ করো, বা এরকম কেন করব? 11 দিয়ে গুণ তো সহজ। তাহলে 105 কে 6 দিয়ে গুণ, 6 5 6 30, আর 5 6 630 ইন্টু 11, তাহলে 0, এখানে 3 নেমে গেল, 3 6 9, আর এখানে 6 নেমে গেল, 6 9 3 0 অ্যান্সার। তাহলে 3 বছর শেষে তার বেতন কত হবে? 6 9 3 0 হয়ে গেল। দেখো এইটা কি করবে, একই রকম একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3 বার বইটির মূল্য 10%, 20% আর 40% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত হবে? ব্যাস, 1250 হ্রাস পেয়েছে মানে কমেছে, 10% কমলে কত হবে? 90/100, তারপরে 20% কমলে কত হবে? 80/100, তারপরে 40% কমলে কত হবে? 60/100। তাহলে করো, গুণ করলে কত দাঁড়াচ্ছে চেক করি। তাহলে প্রথম কথা আগে শূন্যগুলো ছোট করে দিই, তাই তো? শূন্যগুলো ছোট করে দাও। 125 আছে, এই দেখো 10 আর 10-এ 100, 125, তার মানে 25 দিয়ে যদি কাটি তাহলে 4 25-এ 100 আর 5 25-এ 100, মানে একদম করে দিলাম 4 দিয়ে 8, তাহলে কত আসলো? 5 ইন্টু 9 ইন্টু 2 ইন্টু 6, অন্তিম মূল্য। 5 আর 2 এ 10 হয়, আর 6 নং 54, 540, ব্যাস অ্যান্সার। ঠিক আছে, এটা চেক করবে যে কিভাবে কিভাবে ছোট করা যায়, শর্ট করা যায়। এখন আমার কানেক্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ধরে নিতে পারি, যেহেতু অনেক দিন ধরে প্র্যাকটিস করে গেছে। আমার মতো প্র্যাকটিস তোমাদের মতো হয়ে যাবে, যত প্র্যাকটিস করবে, যত চর্চা করবে কোশ্চেন গুলো নিয়ে, বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে, এবং তোমাদের মাইন্ডটাকে ওইভাবে রাখতে হবে যে আমাকে শর্ট করতেই হবে, বা আমাকে যেমন করে কম টাইমে অ্যান্সারটা বের করতে হবে। একদম গুণ করেই যাচ্ছ, ভাগ করেই যাচ্ছ, সময় লেগেই যাচ্ছে, ওরকম মেন্টালিটি নিয়ে করলে কিন্তু হবে না। ঠিক আছে, চেষ্টা করতে হবে। কেন আমার সময় লাগে? আমাকে 30 সেকেন্ড হার্ডলি, যত প্র্যাকটিস করবে না 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এক একটা প্রশ্নের কোশ্চেন পড়ে উত্তর বের করার চেষ্টা করতে হবে একদম। এবং তুমি ভাবো এই সেকেন্ডের মধ্যে আমাকে আমাদের মার্ক করতে হবে, সার্কেল করে সেটাকে আবার কভার করতে হবে, যথেষ্ট কিন্তু তুমি ভেবো না কাট অফ উঠছে না বা 60% এর মধ্যেই থাকছে, কারণ আছে। হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি, তো এগুলো সব প্র্যাকটিস করতে হবে তোমাদের, প্রথম থেকে করতে হবে। এমন না যে এখন নর্মাল তুমি করে গেলে আর পরীক্ষার সময় তোমাদের মধ্যে ম্যাজিক হয়ে যাবে, সেটা তো হবে না। যা প্র্যাকটিস করবে সেটাই করে যাবে। চলো চলো দেখি অঙ্কটা কি রকম হয়। ভালো অঙ্ক এটা, হ্যাঁ, একই অঙ্ক, একটু চেঞ্জেস আছে, আর একটু ধরতে হবে। একটি মূর্তির প্রাথমিক মূল্য ছিল 500 টাকা, ক্রমান্বয়ে দুইবার মূল্য 10% 20% বেড়ে যায়, মানে বেড়েছে, তাহলে 500 টাকা ছিল আগে, 10% বাড়লে 110/100, আবার 20% বাড়লে 120/100, কিন্তু শেষে আবার 30% কমে গেছে, তার মানে কমে গেলে 100 থেকে 30 কমলে 70/100, সর্বশেষ মূল্য কত দাঁড়ালো সেটা জানতে চেয়েছে। তাহলে চলো একবার চেক করেই নি কত আসছে। এখানে দুটো শূন্য কাটলো, আরো দুটো শূন্য কাটছে, আর একটা শূন্য কেটে গেছে, 5
2 এ 10, 2 দিয়ে 6, তাহলে 11 ইন্টু 6 ইন্টু 7, তাহলে 11 দিয়ে মাল্টিপল তো দেখো, দেখছো পরীক্ষায় আসা অঙ্ক, দেখো বারবার 11 দিয়ে মাল্টিপল আসছে, 25 দিয়ে মাল্টিপল আসছে। হচ্ছে হ্যাঁ, না 6 7 42, তার মানে 2 6 4 462 হবে, তাই না? কোথাও ভুল করলাম? না 462 হবে, সরি আমারই ভুল। হ্যাঁ, তাহলে 462 আসছে। তাহলে ক্যালকুলেশন গুলো কিন্তু একদম ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? তাড়াহুড়োতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখো দু রকম জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে অ্যাকিউরেসি। আই থিংক স্পেলিং হতে গন্ডগোল হচ্ছে। স্পিড অ্যাকিউরেসি ইন দ্য সেন্স ঠিকঠাক করে এগোতে হবে। তোমাদের নরমালাইজেশন বলে একটা জিনিস আসবে, দেখবে সব জায়গায় নরমালাইজেশন। এটা কি, যত তুমি নেগেটিভ কম করবে না, তোমার নাম্বার বেড়ে যাওয়ার পসিবিলিটি বাড়বে। ধরে নাও কেউ 50টা কোশ্চেন আছে, কেউ তাড়াহুড়ো করে 45টা করে নিয়েছে, ঠিক করে নিয়েছে, কিন্তু 45টা ঠিক করতে গিয়ে 5টা আবার রং হয়ে গেছে। হ্যাঁ, সে ঘুরে ফিরে কাটাকুটি করে হয়তো সে 1.45 থেকে আরো কমে গেল, ধরে নাও 43.75 পেল, এই সেন্স এরকম পেল। আবার ধরে নাও কেউ 42টা কোশ্চেন করেছে, 42টাই ঠিক, সে 42 তো পাবে, প্লাস আরো নাম্বার পাবে। কেন? নরমালাইজেশনের জন্য ধরে নাও এটা শিফট ওয়াইজ চেঞ্জ হয়। তুমি দেখবে অনেকে দেখেছো রেলের গ্রুপ ডি তে 100তে পরীক্ষা, নরমালাইজেশন স্কোর 120, 130, 140, অত হয়নি, 130 এর কাছে 128 গেছে। 100তে 120 কিভাবে পায়? নরমালাইজেশন। কিছু কঠিন শিফট হতে পারে, কিছু সহজ শিফট হতে পারে। তো সবসময় চেষ্টা করবে যেন ভুল না হয়। তাড়াহুড়োতে ভুল করাটা একদম বুদ্ধিমানের কাজ না। তাড়াহুড়োটা দরকার, স্পিডও দরকার, কিন্তু ঠিক হওয়াটাও দরকার। হ্যাঁ, এই দুটো মিলিয়ে তোমাকে আনসার গুলো করতে হবে। চলো তাহলে পরের অঙ্কে যাই। একটি সংখ্যা পরপর দুইবার 10%, 20% হারে বেড়ে এত হলো। তাহলে প্রথমে সংখ্যা x ছিল, 10% বেড়েছে 110/100, 20% বেড়েছে 120/100, বেড়ে 600 হয়েছে, 660 হয়েছে, 660 হয়েছে। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? x ইকুয়াল টু 660 ইন্টু 100 গুণ 100 বাই 110 বাই 120। 0 0 কাটো, আর কাটছে 11 দিয়ে কাটছে, 60, 5 দিয়ে কাটছে, 5 12 60, তাহলে 500 হয়ে গেল। 500 হয়ে গেল, তাই না? সহজ আছে জিনিসগুলো, আস্তে আস্তে তোমাদের কাছে আজ আশা করি একটু সহজ হয়ে গেছে। একটি ব্যক্তি, তবে এখনো কিন্তু কঠিন কোশ্চেন গুলো করিনি, এগুলো সব বেসিকে আছে। আমাদের কনস্টেবল লেভেলের কোশ্চেন গুলো হয়ে যাবে, মেন্স লেভেলে আর একটু ডিফিকাল্ট আসবে, তবে তার মধ্যে হয়ে গেছে কিছু কিছু। এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10%, 20% কমলো এবং শেষবার 10% বেড়ে গেল, এত টাকা হলো। অত হওয়ার দরকার নেই, প্রথমে x ছিল, প্রথমে যথাক্রমে 10% কমলো, 10% কমেছে, তার মানে 90/100, তারপরে 20% কমেছে, তাহলে 80/100, তারপরে শেষবার 10% বেড়ে গেছে ইন্টু 110/100 হওয়ার পর 9900 তে এসে দাঁড়িয়েছে। তাহলে x এর ভ্যালু কত? তাহলে x ইকুয়াল টু কত হবে? একদম ক্যালকুলেশন ছোট করে ক্যালকুলেশন করো। এখানে আগে জিরো গুলো কমিয়ে দাও, তারপরে ক্যালকুলেশন করবো কি, উপরে তো 9900 থেকে গেল, নিচে 10 10 10 1000, তাহলে 1000 লিখে নাও, এটা উপরে চলে যাবে না, এই পার্টটা তো উপরে যাবে, উপর পার্ট নিচে চলে আসবে। আর নিচে আসলো 9 ইন্টু 8 ইন্টু 11, ব্যাস ক্যালকুলেশন গুলো করো, সহজেই হয়ে যাবে। 11 দিয়ে যদি আমি কাটি, 9 11 900 হয়ে যাচ্ছে, 9 দিয়ে কাটলে আমার 100 দাঁড়িয়ে যাচ্ছে, আর 8 দিয়ে তো কেটেই যায়, এটা তিনটে শূন্য আছে, মানে 8 দিয়ে কেটে যাবে। কত আসবে এখানে? আচ্ছা দেখে নিচ্ছি, 8 কে 8 থাকছে 20, 8 2 16, 5 8 40, তাহলে অ্যান্সার হয়ে যাবে 12577 অ্যান্সার। তাহলে 8 দিয়ে ভাগ করে, দেখো নিয়ম জানতে হবে, 8 দিয়ে ভাগ করার নিয়ম, 4 দিয়ে ভাগ করার নিয়ম, হ্যাঁ 3 দিয়ে, 9 দিয়ে, এগুলো সব শেখার বীজগণিতে যায়নি, এগুলো শেখাতে হবে তোমাদের।
একদিন বীজগণিতের দুটো চ্যাপ্টার তোমাদের মাঝখানে শিখিয়ে দেবো, ঠিক আছে? পার্সেন্টেজটা শেষ হওয়ার পর, প্রফিট লসে যাওয়ার আগে, না না পার্সেন্টেজের পর প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে যাওয়ার পর এই বীজগণিতের একটু মনে করাবে, বীজগণিতের একটা চ্যাপ্টার ধরে 2-3টে চ্যাপ্টার শিখিয়ে দিতে হবে, লসগু গসাগু আছে, ওই পার্টগুলো শেখাতে হবে। তাহলে চলো, সেই ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল? তো প্রাথমিক বেতন ছিল এটা, অ্যান্সার হয়ে গেছে। চলো তাহলে এবার আমরা অঙ্কে যাই। রেলপথে কর্ড লাইন, আচ্ছা কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার, ঠিক আছে, যত বলবে ততই মেনে নিতে হবে, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমান দূরত্ব কত? তো 85 কিলোমিটারের 5% বেশি কত হয়? 85 দুভাবে করি, চলো 85 মানে যদি 100% হয় তাহলে 10% কত হবে? 8.5। তাহলে 5% কত হবে? তাহলে 10-এরও হাফ 5%, আর 8.5 হাফ কত হবে? 8-এর হাফ 4, 4.25, তাই তো? তাহলে 5% বেশি বলেছে, তাহলে 85 যোগ 4.25, অ্যান্সার হয়ে গেল 89.25, অ্যান্সার, তাই তো? এটা একটা হয়ে গেল। আর কি হতে পারে? আর একটা ভাবে করতে পারি আমরা, 85-র 5% কত আছে বের করে নাও, বা বেশি বলেছে তাহলে একদম এটাকেও দুভাগে ভাগ করতে পারি, তোমাকে 5% বের করে 25 সঙ্গে যোগ করতে পারি, অথবা 85 ইন্টু 105/100 করে দাও। 5% মানে কি? 85 ইন্টু 5/100 গুণ করে দেখো, গুণ করে ক্যালকুলেশন করলো তোমার অ্যান্সার ওই সেই 89.25 অ্যান্সারই দেবে, ঠিক আছে? বেস্ট অপশন এইটা পার্সেন্টেজ। এগুলো গুণ টুন করার জায়গা নেই, মাইন্ডের কনসেপ্টে যাবে। 10% মানে একটা দশমিক এখানে থাকে সবসময়, 0 দশমিক এক ঘরে একদিকে সরে যাবে, 8.5 হয়ে গেল, যেহেতু একটা শূন্য কমে গেল, আর তারপরে এটাকে 2 দিয়ে ভাগ, এটাকেও 2 দিয়ে ভাগ, 8.5-8.5-এর 2 দিয়ে ভাগ, আবার এটাকে 2 দিয়ে ভাগ করতে চাও না, 8.5 কে আবার 2 দিয়ে ভাগ করবো, কিছু কোনো দরকার নেই। তুমি ভাবো তোমার যখনই ক্যালকুলেশন গন্ডগোল হবে না, পেছনে টাকা লাগিয়ে দাও, 8.5 টাকার হাফ কত? 4 টাকা 25 পয়সা, ব্যাস হয়ে গেছে। টাকা লাগালে আমাদের মাইন্ড কারেন্ট করা তাড়াতাড়ি শুরু হয়। চল, তাহলে এখানে দূরত্ব জিজ্ঞাসা করেছে, নর্মাল অঙ্ক ছিল, হয়ে গেছে। লাস্ট অঙ্ক আজকের দিনের। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। আচ্ছা, সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেল, ছাড় মানে কি? তাহলে 100 টাকার জিনিস ছাড় দিয়ে 25 টাকা, তাহলে 15 টাকায় ছাড়, পার্সেন্টেজ যেহেতু বলেছে, তাহলে যদি আমি এটাকে ইউনিট ভাবি, 100 ইউনিট, তাহলে 85 ইউনিট, তাহলে 15 ইউনিটের ছাড়। এই 15 ইউনিট মানে কত টাকা বলেছে? 54 টাকা। প্রশ্ন বলেছে বিদ্যুৎ বিলের পরিমাণ কত, তাহলে 100 ইউনিট হচ্ছে বিদ্যুৎ বিলের পরিমাণ, তাহলে ক্যালকুলেশন করে দাও। তাহলে 15 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 54 টাকা। 100 ইউনিটের ভ্যালু কত? তাহলে 54/15 ইন্টু 100, তাই তো? 3 দিয়ে কাটো, 3×5 = 15, 3 দিয়ে কাটলে 9 যাবে, 3×1 3, 3×8 24, 3×8 54, 5 দিয়ে করলে 5 20, তাহলে 18 দিয়ে 360 টাকা আছে। উত্তরই তো চলে এসছে। এটা আবার ডব্লিউবিসিএস মেন্স এসেছিল। কি আছে দেখো, তুমি কি ভাবছো যে এই ছোট ছোট অঙ্কগুলো আসে না? ঠিকই আসে। যদি মেন্সে 200টা কোশ্চেন, এখন তো আস্তে আস্তে 190টা লাস্ট 2023-এ যেটা অ্যান্সার দেখলাম কোশ্চেন, তাহলে 200টা ম্যাথ রিজনিং থাকে, 190টা ম্যাথ দিয়েছে, রিজনিং দিয়েছে 10টা, এরকম জায়গায় চলে গেছে, যেখানে 100 ছিল। যাই হোক, যদি 200টাই চলে যায়, 200টার মধ্যে কি 200টাই টাফ দেয়? খুব বেশি হলে এখান থেকে টাফ কোশ্চেন হতে পারে 25 থেকে 30টা কোশ্চেন টাফ, মানে তার জন্য একটা দক্ষতার দরকার আছে, প্র্যাকটিসের। একটা যে কোনো বই থেকেই বাকি অঙ্কগুলো ইজিলি করা যায়, 270-170টা তুমি করে নিলে এটা ইজি থাকে, মানে এগুলো প্রত্যেকটা কনসেপ্ট জানা থাকলে এগুলোর মধ্যে থেকেই থাকে, তো 170টা হয়ে গেল। ডিফিকাল্ট কোশ্চেন ছাড়াই তো অনেক নাম্বার তোমার কাছে গেম হয়ে গেল। তো ম্যাথ খুব একটা কঠিন না, একটু রেগুলার প্র্যাকটিস দরকার,
আশা করি তোমরা প্র্যাকটিস করছো, রেগুলার ক্লাস তো করছো ঠিকই, সেটা কন্টিনিউ করো, তোমাদের অনেক বেটার হবে। আর নিয়েছি, আর তো নিয়ে নি, লাস্ট কোশ্চেন হয়ে গেল, এটাই থাক আজকের, পরের দিন বাকি কোশ্চেন গুলো নিয়ে নেবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারো। আছে কোনো প্রশ্ন কোশ্চেন রিলেটেড? না হলে থাক, তাহলে আজকে এখানেই থাক, পরবর্তী ক্লাস আবার পরে।